হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজ তোমাদের যে বিষয় নিয়ে আমি পড়াবো বিষয়টা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, দশম শ্রেণী। তাহলে অধ্যায়ের নামটা আমরা জানি। দশম অধ্যায়, ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। স্বাধিকার আন্দোলন আর স্বাধীনতা আন্দোলন দুই জিনিস। আমরা স্বাধিকার হচ্ছে নিজের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন, নিজের অধিকারের আন্দোলন, এটা হচ্ছে স্বাধিকার আন্দোলন। আর স্বাধীনতা আন্দোলন আমরা শোষণ অত্যাচারের হাত থেকে নিজের দেশকে স্বাধীন করার যে আন্দোলন, সে হচ্ছে স্বাধীনতা আন্দোলন। তাহলে আজকে আমরা এই অধ্যায়ে এবং এই পাঠে আমরা ইংরেজ আমলে আমাদের স্বাধিকার আন্দোলন সম্পর্কে পড়ব। তাহলে আমরা পাঠে ফিরে আসি। আমরা দেখব এই ভারত উপমহাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকেরা, বিদেশিরা, ঔপনিবেশিক শক্তি আমাদের শাসন করেছে, শাসনের পথ শোষণ করেছে। ফলে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে। আমরা আজও সেই অর্থনৈতিক ভাঙা মেরুদণ্ডকে সোজা দাঁড়াতে পারছি না। এখানে আমরা অতীত ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো আমাদের এই দেশে অতীতে সেই মৌর্য, আর্য বিভিন্ন বংশ এসেছে। তারপরে আমাদের এসেছে যারা আমাদের পাল বংশ। পাল বংশ সেই গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করেছিল। এই বংশ অনেকদিন রাজত্ব করেছে। এক সময় পাল বংশের অবসান হয়, শুরু হয় আর এক বংশ। সে বংশের নাম হচ্ছে, আমরা জানি, সেন বংশ। পালদের তাড়িয়ে সেনরা আমাদের দেশ দখল করেছিল। তারাও আমাদের এই দেশের লোক না, তারাও আমাদের শাসন এবং শোষণ দুটোই করেছে। এরপরে আমরা দেখি সেনদের বিতরণ করে লক্ষণ সেন 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে হুকিয়ে দিয়ে এদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিল। সেই বখতিয়ার খলজিও এই দেশের লোক ছিল না, সেও ছিল বিদেশি, আমাদের করেছে শাসন এবং শোষণ। এরপরে দেখি আমরা সেই মুসলমানদের উঠিয়ে দিয়ে 1757 সালের 23শে জুন পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার প্রজার মধ্যে দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। এভাবেই আমরা একের পর এক বিদেশি বা ঔপনিবেশিক শক্তির শাসন এবং শোষণ পরিণত হয়েছি। এই ইংরেজরা আমাদের প্রায় 200 বছর রাজত্ব করেছিল, শোষণ করেছিল। অবশ্য এই ইংরেজের আমলে শাসন এবং শোষণ নিয়েই আজকের বিষয়। অবশ্য তারপরে আমি আগে বলে রাখি, ইংরেজরাও শেষ পর্যন্ত আমাদের দেশ থেকে চলে যায়। এসেছিল আর এক স্বৈরাচার শাসন পাকিস্তান আমলে, তারাও আমাদেরকে করেছে শাসন শোষণ। কিন্তু বাঙালি লোকেরা, এই বাংলাদেশের দামাল ছেলেরা কখনো বিদেশিদের শোষণকে মেনে নেয় না, তার বারবার সংগ্রাম ঘটেছে। আর এই সংগ্রামের হাত ধরেই আমরা 1947 সালে ইংরেজদের তাড়িয়ে দিয়ে পাকিস্তান যখন এসেছিল, পাকিস্তান দিয়েও আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা তাদের এই দেশ থেকে বিতাড়িত করেছি। এখন আমরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছি। তাহলে আজকের বিষয় আমরা সংবাদের কারণে বুঝতে পারছি, আজকের বিষয় আমাদের ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। তাহলে আমি শুধু এই অংশটুকু নিয়ে আজকে তোমাদের পর্যালোচনা করব। এখন দেখি ইংরেজ শাসন আমলে তারা আমাদের বিভিন্নভাবে করেছে শাসন এবং শোষণ। তাদের এই শোষণের ফলে
তাদের এই শোষণের ফলে এদেশের জনগণ বারবার বিদ্রোহ করেছে। ফলে 1857 সালের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে তারা এই দেশকে তাদের শোষণের হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তারা মুক্তি হতে পারেনি। মুক্তি হতে না পারলেও কিছু অর্জন তারা করেছিল। এখন আমরা দেখব যে 1857 সালের স্বাধীনতা সংগ্রামের কারণ। 1857 সালের স্বাধীনতা সংগ্রামের অনেক কারণই রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো আজকে আমি ব্যাখ্যা করব। এই 1857 সালের স্বাধীনতা সংগ্রামকে বলা হয় সিপাহী বিদ্রোহ। বাংলাদেশের বা ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম। আমাদের জানি 1601 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারা আস্তে আস্তে বাংলার বিস্তীর্ণ এলাকা দখল করে। তাদের দখলের ফলে তারা আমাদের এই দেশে জনগণের পরে নানা রকম অত্যাচার শুরু করে। তাদের এই অত্যাচারের ফলে আমাদের এই 1857 সালের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। এর প্রথম যে কারণ, সে কারণ হচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। এই সংগ্রামের প্রথম যে কারণ রাজনৈতিক কারণ, দ্বিতীয় কারণ অর্থনৈতিক কারণ, তৃতীয় কারণ সামরিক সামাজিক, চতুর্থ কারণ ধর্মীয় এবং পঞ্চম কারণ সামাজিক। তাহলে আমরা কারণগুলো জেনেছি। এই 1857 সালের স্বাধীনতা সংগ্রামে যে 5টা কারণ আমি বলেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। 1 নম্বর কারণ রাজনৈতিক, 2 নম্বর কারণ সামাজিক, 3 নম্বর কারণ অর্থনৈতিক, 4 নম্বর কারণ ধর্মীয় এবং 5 নম্বর কারণ সামরিক কারণ। এই কারণগুলোর ফলে এই দেশের 1857 সালের স্বাধীনতা সংগ্রাম চূড়ান্ত রূপ ধারণ করেছিল। এখন আমরা এই কারণগুলো একটু মূল্যায়ন করি, একটু বিশ্লেষণ করি, সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। আমাদের প্রথম যে কারণ ছিল, এই কারণ ছিল রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার ফলে তারা আস্তে আস্তে এই দেশের বিভিন্ন এলাকাগুলো তাদের এই কোম্পানির আওতামুক্ত করতে থাকে। ফলে আস্তে আস্তে তাদের রাজসীমা বৃদ্ধি পায়। এর ফলে এদেশের জনগণ ওঠে। দ্বিতীয় কারণ লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি একজন ব্রিটিশ লর্ড। উনি শর্ত বিলোপ নীতি, আমি জানি ভারত উপমহাদেশের একটা বিখ্যাত নীতি হচ্ছে শর্ত বিলোপ নীতি। লর্ড ডালহৌসি এই শর্ত বিলোপ নীতি করেছিলেন। আগে এদেশের নিয়ম ছিল, রাজা যদি তার কোনো সন্তান না থাকে তাহলে সে দত্তক সন্তান এনে তাকে নিজের সন্তানের স্নেহে মানুষ করে তার সন্তানের মর্যাদা হিসেবে সে রাজা হতো। কিন্তু লর্ড ডালহৌসি এই আইনটা রদ করে দিলেন। তিনি বললেন, এখন থেকে কোনো দত্তক পুত্র আর ক্ষমতার অধিকারী বা সম্পত্তির অধিকারী হতে পারবে না। ফলে জনগণ সংকটের কারণে ক্ষুব্ধ হয়। এরপরে দেখব নীল চাষ, এবং এরপরে দেখবো আমরা দেখব সম্রাট পদ বিলুপ্তি। আগে ভারত উপমহাদেশে একজন রাজা বলে তাদের পদকে বলা হতো সম্রাট। লর্ড ডালহৌসি এই সম্রাটের পদ তিনি বিলুপ্ত করেছিলেন এবং ভারতের উপমহাদেশের বিভিন্ন এলাকা অপশাসন বা অযোগ্য শাসন এর উদাহরণ দিয়ে তারা এই অংশগুলোকে নিজেদের সাম্রাজ্যভুক্ত করে নিতে লাগলো। ফলে জনগণ ইংরেজ শাসনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে এবং তারা আস্তে আস্তে বিক্রি করতে থাকে। এরপরে কারণ দেখবো আমরা অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ এই 1857 সালের সংগ্রামের আরো একটি গুরুত্বপূর্ণ কারণ। শিল্প বিপ্লব শুরু হওয়ার পরে ইউরোপের বিভিন্ন এলাকাগুলিতে শিল্প মারাত্মক প্রসার করে। এই প্রসারের ফলে আমাদের দেশেও শিল্পের সেই ইংরেজরা তাদের শিল্পকে আমাদের দেশে নিয়ে আসে। তারা কম দামি জামা কাপড় কম দামি বিক্রি করতে লাগলো। ফলে আমাদের দেশের কুটির শিল্পগুলোর বেতন ভেঙে গেল। তাদের যে খরচ হয়
খরচ দিয়ে তারা এগুলোর মূল্য পায় না, ফলে এদেশের শিল্পের মেরুদণ্ড ভেঙে যায়, ফলে লোকেরা পড়ে বেকার। দেখো নীল চাষ, শিল্প বিপ্লবের ফলে ইংরেজের প্রচুর পরিমাণ কাপড় তৈরি থাকে। এই কাপড়ে তখন দেওয়া প্রয়োজন নীল, সাদা কাপড়ে নীল দিয়ে তারা ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। আর এই নীল চাষের ক্ষেত্র হিসেবে ইংরেজরা বেছে নিয়েছিল ভারত উপমহাদেশ। আর এই কৃষকদের ইংরেজরা নীল চাষে বাধ্য করত, ফলে কৃষকেরা ধান, পাট, ডাল এগুলো চাষ না করে তারা নীল চাষে বাধ্য হতো। ইংরেজরা এই নীল কম দামে কিনে নিত, কৃষকরা ন্যায্য মূল্য পেত না, ফলে তারা সারা বছর থাকতো অনাহারে, অর্ধাহারে। এভাবে কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে, ফলে কৃষকরা হয়ে ওঠে বিদ্রোহী। তাহলে আমরা জানলাম যে কেন এই অর্থনৈতিক কারণগুলো আমরা জেনেছি, যে পুলিশগুলো ধ্বংস হয়, নীল চাষ শুরু করে এবং নীল কৃষকদের তীব্র অত্যাচার করা হয় এবং কৃষকদের ভিতরে ভেঙে দেওয়া হয়। এরপরে আমরা দেখব ধর্মীয় সামাজিক কারণ। সামাজিক কারণগুলো এই সিপাহী বিদ্রোহ বা 1857 সালের স্বাধীনতা সংগ্রামের পিছনে যথেষ্ট কারণ ছিল। ইংরেজরা তাদের শাসনকে এদেশে সুদূর প্রসারী করতে, দীর্ঘস্থায়ী করতে তারা ইংরেজি শিক্ষার প্রচলন করে। এর ফলে মুসলমানেরা এই শিক্ষাকে বা হিন্দুরা এই ইংরেজি শিক্ষাকে মনে করে না, গ্রহণ করতে পারেনি, তারা বিদ্রোহ করে। দেখব এই দেশে অনেকগুলো প্রথা ছিল, যেমন সতীদাহ প্রথা, বিধবা বিবাহ। ইংরেজরা এই সতীদাহ প্রথাকে রদ করে দেয়। বিধবাকে আবার বিয়ের ব্যবস্থা করা হয়, ফলে সম্মত কারণে হিন্দুরা এটা মেনে নিতে পারেনি, তারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। অন্যদিকে এই উপমহাদেশে অধিকাংশ লোক ছিল হিন্দু অথবা হিন্দু এবং মুসলিম। পাশাপাশি ইংরেজরা এই দেশে খ্রিস্ট ধর্মের প্রচার শুরু করে। ইংরেজরা যখন এই ধর্ম প্রচার শুরু করে, মুসলমান এবং হিন্দুরা এটাকে গ্রহণ করতে পারেনি, ফলে তারা ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। এর পরবর্তী কারণগুলো আমরা জানব। ধর্মীয় কারণ। এই 1857 সালের স্বাধীনতা সংগ্রামের আরো একটা গুরুত্বপূর্ণ কারণ ধর্মীয় কারণ। এই ধর্মীয় কারণের ফলে 1857 সালের স্বাধীনতা সংগ্রাম চূড়ান্ত প্রাপ্ত হয়েছিল। হিন্দু সমাজে একটা বিষয় ছিল, যদি কোনো হিন্দুরা সমুদ্র পাড়ি দেয় তাহলে তার ধর্ম থাকবে না, ধর্ম নষ্ট হয়ে যাবে। কিন্তু ইংরেজরা এই সমস্ত দেশের হিন্দুদেরকে, হিন্দু সিপাহীদের বা কর্মকর্তাদের জোর করে সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ করতে বাধ্য করত, ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ দানা বেঁধে ওঠে। এই কারণে হিন্দুরাও ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আরো একটা কারণ দেখবো আমরা, এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল হচ্ছে, আমরা দেখবো আমাদের দেশের পুলিশেরা কোমরে একটা বেল্ট ব্যবহার করতে দেখবে। এই বেল্টে পিস্তলের গুলি থাকে, বন্দুকের মধ্যে একটা গুলি থাকে আর এই কোমরে গুলি থাকে। যদি বন্দুকের যে গুলিটা এটা শেষ হয়ে যায়, তখন তারা বেল্ট থেকে এই কার্তুজটাকে নিয়ে তারা মুখ দিয়ে ছিঁড়ে আবার বন্দুকে ঢুকিয়ে গুলি করে। কিন্তু ওই সময় একটা গুজব ছড়িয়ে যায়। এই গুজবটা হচ্ছে এরকম যে এই এনফিল্ড রাইফেলের যে বন্দুকের যে খাপটা ছিল, এই খাপটা ছিল শূকর এবং গরুর চর্বি দিয়ে তৈরি। তাহলে আমি বুঝতে পারছি হিন্দুরা গরু মুখে চর্বি মুখে দিতে চায় না, ধর্ম যাবে। অন্যদিকে মুসলমানরাও শূকরের চর্বি মুখে দিতে চায় না, ধর্ম যাবে। সঙ্গত কারণে হিন্দু বা মুসলমান বিদ্রোহী ওঠে। তাহলে আমরা ধর্মীয় কারণটাও বুঝতে পারলাম।
সামরিক কারণ হচ্ছে এই উপমহাদেশে ইংরেজরা এবং ইংরেজ সৈন্য এবং আমাদের ভারত উপমহাদেশের সৈন্যরা ছিল, কিন্তু তাদের পদবি ছিল আলাদা। ইংরেজদের উচ্চতর পদবি ঘোষণা করে দেওয়া হতো, উচ্চতর স্যালারি দেওয়া হতো, আর ইংরেজি সৈন্যদের তেমন গুরুত্ব দেওয়া হতো না। আর দেখো আমরা বেতন ভাতার বৈষম্য, বিভিন্ন উৎসবে বেতন, এদেশের সিপাহীরা একই চাকরি করে, একই জায়গায় দাঁড়িয়ে চাকরি করে, ডিউটি করে, কিন্তু ইংরেজরা সিপাহীরা বেতন বেশি পাচ্ছে আর আমাদের দেশের সিপাহীরা বেতন কম পাচ্ছে, কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে একই ডিউটি করে যখন এই বেতনের যে বৈষম্য, সাধারণ মানুষও খুব ফেটে পড়বে আর শূন্য তো পড়বেই। ফলে এই সংগত কারণেই সিপাহীরা ফেটে পড়েছিল, বিদ্রোহের আগুনে ফেটে পড়েছিল। সুযোগ সুবিধা এবং পদোন্নতি, ইংরেজরা যে সমস্ত সুযোগ সুবিধা পেত, সুযোগ সুবিধা এবং পদোন্নতি আমাদের দেশের সিপাহীরা সেটা সুযোগ সুবিধা পেল না। একই পোস্টে চাকরি করে ইংরেজরা খুব দ্রুত তাদের পদোন্নতি হয়ে অফিসার হয়ে যেত, কিন্তু বছরের পর বছর একই পোস্টে চাকরি করে আমার দেশে এই উপমহাদেশের সিপাহীদের কোনো পদোন্নতি হতো না। সংগত কারণেই তাদের ভিতরে একটা ক্ষোভ জ্বালা বেঁধে ওঠে এবং এই দানা ক্ষোভটা বিদ্রোহ প্রকাশ করে। এভাবে আমাদের সিপাহী বিদ্রোহ সামনের দিকে চলমান হয়। আমরা এবার দেখব স্বাধীনতা সংগ্রাম কিভাবে শুরু হয়েছিল। এই স্বাধীনতা সংগ্রাম 1857 সালের 29 মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে একজন সিপাহী মঙ্গল পাণ্ডে বন্দুকের গুলি দিয়ে এই সংগ্রাম শুরু করেছিল। উনার এই বন্দুকের গুলির আওয়াজে মাধ্যমে এই সংগ্রাম শুরু হয় এবং এই সংগ্রাম আস্তে আস্তে সমস্ত ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে, এমনকি এই বাংলাদেশেও ওনার সংগ্রাম ছড়িয়ে পড়েছিল। আস্তে আস্তে এই বিদ্রোহীরা ভারতের বিভিন্ন এলাকাগুলো দখল করে, তারা এক পর্যায়ে দিল্লিও দখল করে। দিল্লি দখল করে তারা দ্বিতীয় বাহাদুর শাহকে দিল্লির সম্রাট ঘোষণা করে। ইংরেজদের সাথে বিদ্রোহীদের মারাত্মক সংগ্রাম শুরু হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ইংরেজদের সাথে এই বিদ্রোহীরা পেরে ওঠে না, ফলে তারা হেরে যায়। হেরে যাওয়ার পরে বিভিন্ন সৈন্যকে তারা কারাবন্দী করে, অনেকে গুলি করে হত্যা করে এবং অনেককে তারা নিশ্চিহ্ন করে দেয়। সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে মায়ানমারে নির্বাসন করা হয়। এছাড়া দেখি আমরা বাহাদুর শাহ পার্ক, আমরা সবাই জানি ঢাকার ময়দান বাহাদুর শাহ পার্ক, এটা ঢাকায় এখন অবস্থিত। পুরান ঢাকায় অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই 1857 সালে বিদ্রোহে যারা জীবন উৎসর্গ করেছিল তাদের স্মৃতিতে তৈরি এই 1857 সালের বাহাদুর শাহ পার্ক এখন দাঁড়িয়ে আছে। আমরা যদি কেউ কখনো ঢাকাতে যাই অবশ্যই এই পার্ক দেখতে পাবো। এটা হচ্ছে আগের নাম ছিল ঢাকার ময়দান, এখন বাহাদুর শাহ পার্ক। ওনার স্মৃতিতে এই পার্কের নামকরণ করা হয়েছে বাহাদুর শাহ পার্ক। এই বাহাদুর শাহ পার্কে এই বিদ্রোহীদের সিপাহীদের ধরে এনে আম গাছ ছিল, সারিবদ্ধ গাছ ছিল আম গাছ, এবং এই আম গাছে তাদেরকে প্রকাশ্যে জনগণের সামনে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল। মারাত্মক অত্যাচার ইংরেজরা করেছিল। এই অত্যাচারের এবং নিপীড়নের ফলে শেষ পর্যন্ত এই বিদ্রোহের অবসান ঘটেছিল 1858 সালে মধ্যে। এই আন্দোলন সম্পূর্ণ স্থিতিগত হয়ে যায়, অর্থাৎ ইংরেজরা 1858 সালের মধ্যে এই 1857 সালের স্বাধীনতা সংগ্রামকে স্থিতিগত করে দিতে পেরেছিল। আপাত দৃষ্টিতে
মনে হবে এই সংগ্রাম আমরা কিছু অর্জন করতে পারিনি, কিন্তু না, এই সংগ্রামের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি। আমরা একটু পিছন দিকে ফিরে তাকাই। 1757, 1857, 1757, 1857, মাঝখানে 100 বছর পরে এই আন্দোলন হয়েছিল। পলাশীর যুদ্ধ 100 বছর পরে এই আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে ইংরেজ শাসনের ভিত কে বলেছিল? ইংরেজরা বুঝতে পেরেছিল তাদের শাসনকে দেশের জনগণ সঠিকভাবে গ্রহণ করছে না। ইংরেজরা এদেশের জনগণকে যথেষ্ট গুরুত্ব দেওয়া শুরু করে, তারা জনগণকে যথেষ্ট মূল্যায়ন করতে শুরু করে। এই সংগ্রামের ফলে আমরা অনেকটা অধিকার অর্জন করতে পেরেছিলাম, স্বাধিকার অর্জন করতে পেরেছিলাম। এখন আমরা দেখব এই 1817 সালের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বগুলো কি কি, এগুলো আমরা একটু দৃষ্টিপাত করব। 1817 সালের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব: কোম্পানি শাসনের অবসান। তাহলে কোম্পানি শাসন কি আমরা জেনেছি? 1601 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারত উপমহাদেশে জেগে বসেছিল। তারা আমাদেরকে বিভিন্নভাবে শাসন করেছে, আমাদের জনগণকে শোষণ করেছে। কিন্তু এই 1857 সালের স্বাধীনতা সংগ্রামের পরে কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা হলো, কোম্পানি শাসনকে বন্ধ করে দেওয়া হলো। সরাসরি ইংরেজ শাসন এই উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার দেখব ব্রিটিশ সরকার ক্ষমতা গ্রহণ। সরাসরি ইংল্যান্ড থেকে ব্রিটিশরা এদেশের সরকার ক্ষমতা গ্রহণ করে। সত্যবিলোপ নীতি রহিতকরণ, অর্থাৎ লর্ড ডালহৌসি তিনি যে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিলেন, এই সত্যবিলোপ নীতি ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া এই সত্যবিলোপ নীতিকে তিনি বন্ধ করে দিলেন। তিনি ঘোষণা করলেন এখন থেকে এই উপমহাদেশে সিপাহীরা, সৈন্যরা, তারা তাদের পদোন্নতি যোগ্যতা বলে তারা তাদের চাকরি পাবে এবং পদোন্নতি ঘটবে। এখানে কোনো বৈষম্য সৃষ্টি তৈরি করা হবে না। এরপরে আরো দেখলাম আমরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল এদেরকে নিঃস্বার্থ ক্ষমা দেওয়া হয়েছিল, এদেরকে নিঃস্বার্থ ক্ষমা করে দেওয়া হয়েছিল। রানী ভিক্টোরিয়া এই সমস্ত সৈন্যদের নিঃস্বার্থ ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু এর দ্বারা সাময়িকভাবে ব্রিটিশ শাসনের অবসান করেছিল ঠিকই, কিন্তু জনগণের মন থেকে এই ইংরেজদের অত্যাচার উঠে যায়নি। জনগণ সবসময়, সাধারণ জনগণ ইংরেজদের এই অত্যাচারকে মনে প্রাণ ধারণ করেছে। তারা ইংরেজদেরকে সারাক্ষণ ঘৃণা করতে শিখেছে, তারা ইংরেজদেরকে ঘৃণা করত, তারা সারাক্ষণ প্রতিবাদ করত, ইংরেজদের তারা ভালো চোখে দেখত না। ফলে এদেশে হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে। এভাবে হিন্দু এবং মুসলমানদের আন্দোলনের প্রেক্ষিতে ইংরেজরা বেশি দিন টিকতে পারেনি। ফলে এক সময় ইংরেজরা এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় 1947। এভাবে সৃষ্টি তৈরি হয় 1947 সালে 14 আগস্ট পাকিস্তানের জন্ম এবং 15 আগস্ট ভারতের জন্ম, ইংরেজদের বিদায়। তাহলে আমরা দেখতে পাই সেই 1857 সালের স্বাধীনতা সংগ্রামের হাত ধরে ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছে। যদি 1857 সালে সিপাহীরা আন্দোলন না করত তাহলে এদেশের জনগণ সচেতন হতো না, তারা ইংরেজদের ভয়ে তাদের বিরুদ্ধে কখনো বিদ্রোহ করার সাহস পেত না। কিন্তু 1857 সালের স্বাধীনতা সংগ্রামের পর এদেশের জনগণ তাদের অধিকার আদায় করার লক্ষ্যে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র নিয়েছে,
আন্দোলন করেছে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এভাবেই আমরা দেখতে পাই 1857 সালের স্বাধীনতা সংগ্রামের হাত ধরে 1947 সালে এদেশ অর্থাৎ ভারত মহাদেশ স্বাধীনতা অর্জন করে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল। আর 1857 সালে স্বাধীনতা সংগ্রামের কারণগুলো কি কি, এই কারণগুলো আমরা আজকে জেনেছি। তাহলে আমি আর এক নজরে এই কারণগুলো সাময়িক একটু বিশ্লেষণ করি এবং আবার জেনে নাও। তাহলে এই 1857 সালের স্বাধীনতা সংগ্রামের কারণগুলো আমরা একটু আগে জেনেছি। অনেকগুলো কারণ, 5টা কারণ ছিল। এই কারণগুলো রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ এবং সামরিক। তাহলে আমরা 5টা কারণগুলো আমরা মনে রাখবো: রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সামরিক। এই 5টা কারণ হচ্ছে মেইন 1857 সালের স্বাধীনতা সংগ্রামের। রাজনৈতিক কারণ আমি একটু আগে বলেছি। রাজনৈতিক কারণ তোমরা জেনেছ। রাজনৈতিক কারণ হচ্ছে এদেশের ইংরেজরা কি করে, এদেশের ইংরেজরা যে রাজনৈতিক কারণ ছিল যে তারা রাজ্য বিস্তার করতে শুরু করে। ইংরেজরা রাজ্য বিস্তার করতে শুরু করে। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগ করে সম্রাট পদ ইংরেজরা বিলুপ্ত করে দেয় এবং অপশাসনের নামে আমাদের এই ভারত উপমহাদেশের বিভিন্ন এলাকাগুলো এই কোম্পানি দখল করতে থাকে। ফলে দেশি জনগণ ইংরেজদের সোচ্চার হবে। দ্বিতীয় কারণ রয়েছে অর্থনৈতিক কারণ। আমাদের দেশের কুটির শিল্প মেরুদণ্ড ভেঙে যায়, ইংরেজ শিল্পের প্রসার ঘটে। ইংরেজরা নির্দেশ করতে বাধ্য করে, কৃষকের মেরুদণ্ড ভেঙে যায়, ফলে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। আরো দেখলাম এরপরে আরো কারণ দেখছি সামাজিক কারণ। ইংরেজরা তারা এদেশে ইংরেজি শিক্ষা চালু করে। অনেকে এই ইংরেজি শিক্ষা গ্রহণ করতে চায়নি। কারণ কি? নিশ্চিত জানো। কারণ ইংরেজ শাসনের আমলে আগে এই দেশে ছিল মুসলিম শাসন, আর মুসলিম শাসনের সময় এই দেশের যে পড়ালেখার মাধ্যম ছিল ফার্সি ভাষায় আমরা আমাদের দেশে পড়ানো হতো। কিন্তু হঠাৎ করে এই ভাষা ত্যাগ করে ইংরেজ ভাষা যখন চাপিয়ে দেওয়া হলো, তখন সংগত কারণে এটাকে গ্রহণ করতে পারেনি। এছাড়া এই উপমহাদেশে বিভিন্ন সংস্কার আন্দোলন করা হয়, সংস্কার করা হয়। যেমন হিন্দুদের সতীদাহ প্রথা, বিধবা বিবাহ এগুলো বন্ধ করে দেওয়া হয়। সতীদাহ প্রথা অর্থাৎ সতীকে অনুকরণ বা সমকরণ দেওয়া হবে না। বিধবাদের বিধবা বিবাহ ব্যবস্থা করা হয়, ফলে হিন্দুরা খেপে ওঠে। এর কারণে আমাদের দেশের আন্দোলন ঘটে। দেখো সামরিক কারণ। সামরিক কারণ হচ্ছে ইংরেজদের এবং বিদেশি সিপাহীদের মধ্যে বেতন বৈষম্য, সুযোগ সুবিধা এবং নানা ধরনের সমস্যা ছিল, যার কারণে এদেশি সৈন্যরাও তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘটে। পরবর্তী কারণ দেখেছি সামরিক কারণ দেখলাম। এরপরে দেখবো আমরা এন্ট্রি রাইফেল। ধর্মীয় কারণ দেখেছি। এন্ট্রি রাইফেল নামে একটা টোলা ছিল। এই টোলাতে গরু এবং শুকরের চর্বি দেওয়া হতো। এটা ইংরেজ, এটা হিন্দু এবং মুসলমানদের ধর্ম যায়, এই ভেবে সিপাহীরা বিদ্রোহী হবে। এরপরে আমরা দেখব এই সংগ্রাম কিভাবে শুরু হয়। 1857 সালে 29 মার্চ মঙ্গলবারে ভারতের পশ্চিমবঙ্গে বন্দুকের গুলি ছুড়ে এই আন্দোলনের সূচনা করেছিল। তার এই বন্দুকের আওয়াজের মাধ্যমে এই আন্দোলন সূচনা হয়েছিল। সমস্ত ভারতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এমনকি আমাদের এই বাংলাদেশেও এই আন্দোলনের আঁচ এসে লেগেছিল। ইংরেজ সরকার, ইংরেজরা এই আন্দোলনের জন্য মারাত্মক দমন পীড়ন শুরু করে। এক পর্যায়ে বিদ্রোহীরা দিল্লি দখল করে এবং দ্বিতীয় ভারত খানকে তার সম্মান করে ঘোষণা করে। কিন্তু এক পর্যায়ে ইংরেজদের সাথে এদেশের বিদ্রোহীরা হেরে যায়। তারা দ্বিতীয় বাহাদুরকে মায়ানমারে নির্বাসন দেয়। আর বিদ্রোহী সিপাহীদের ধরে ভিক্টোরিয়া পার্ক, পান্ডাকার ময়দান বা বাদু সম্পা যাই বলি, এখানে ঝুলিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এই দমন পীড়নের পরে 1858 সালের মধ্যে এই আন্দোলন স্থগিত হয়ে যায়। গুরুত্ব কি? আমরা কি পেলাম? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমরা কিছু পাইনি, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হলো এই আন্দোলনের গুরুত্ব অনেক বেশি। আমরা অনেক কিছু পেয়েছি আন্দোলন থেকে। কি কি পেয়েছি? এক নম্বর, এখানে কোম্পানি শাসনকে বন্ধ করে দেওয়া হয়, সরাসরি ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয়।
যোগ্যতা অনুযায়ী সেটা চাকরি পাবে এমন ব্যবস্থা করা হয়। যারা অপরাধ করেছিল, বিদ্রোহ করেছিল, এটাকে ক্ষমা করে দেওয়া হয়। আমরা আমাদের অনেক অধিকার ফিরে পেয়েছিলাম এবং এর ধারাবাহিকতায় 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। পাকিস্তান এবং ভারত নামে দুটো স্বাধীন দেশের জন্ম হয়। তাহলে আজকে আমরা এই 1817 সালের সাথে সংগ্রাম করলাম, এর কারণ পড়েছি, এই সংগ্রাম করেছি এবং এর গুরুত্বগুলো বিশ্লেষণ করেছি। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছ এবং সবাই মোটামুটি ভাবে ধারণা করতে পেরেছ। এরপরও যদি তোমাদের কারো কোনো সমস্যা হয় আমাকে জানাবে, ব্যক্তিগতভাবে জানাবে, ফোনে জানাবে, অথবা উপযোগ্য জানালে আমি এটাকে আরো বুঝতে চেষ্টা করব। তাহলে আজকে ক্লাস পড়াবো না, আজকে শেষ করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।